আমাদের চাকদার শহরে কয়েকটা ওয়ার্ডে কিছু মানুষ তারা অসুস্থ হয়েছে। আমাদের পার্টির এখানকার যিনি প্রেসিডেন্ট আছে চঞ্চল কর্মকার, তিনি আমায় খবর দিয়েছিলেন এরকম সাধারণ মানুষ থেকে আমাদের নিজস্ব পার্টিরও দু একজন অসুস্থ হয়ে পড়েছে, তাদের বাড়িতে একটু যাওয়া দরকার। তো আমরা এই ধরনের যারা অসুস্থ হয়ে পড়ে তাদেরকে বিধায়ক হিসেবে তাদের বাড়িতে গিয়ে আমরা যতটুকু সাহায্যের হাত বাড়িয়ে দিই, সেই লক্ষ্য নিয়ে এখানে 2-3টে বাড়িতে আমরা মুভমেন্ট করার পর ওখানে গিয়ে শুনলাম আমাদের আরেকজন গ্রামীণ মণ্ডল সভাপতি বিশ্বনাথ পাল ও খবর দিল যে স্টেট জেনারেল হসপিটাল চাকদায় আমাদের একজন ভর্তি আছে, তাকে একটু দেখতে যেতে হবে। তো তাকে আমি দেখতে এলাম, দেখার পর দেখলাম এইখানে প্রচুর পেশেন্ট তারা ভর্তি আছে, বেডে বেডে শুয়ে আছে, বিভিন্ন জনের বিভিন্ন রোগে আক্রান্ত, কেউ সাধারণ রোগে আক্রান্ত, কেউ কঠিন রোগে আক্রান্ত। কিন্তু যারা কঠিন রোগে আক্রান্ত আছে তাদের ট্রিটমেন্ট বর্তমান স্টেট জেনারেল হসপিটাল চাকদা তারা দিতে পারছে না। আজকে প্রথমত ছুটি ডাক্তাররা নেই, অন্য সময় এখানে এসে দেখেছি সাফিসিয়েন্ট ডাক্তার, নার্স বা স্টাফ আমরা পাই না। তো বেহাল অবস্থার মধ্যে তো আমাদের স্বাস্থ্য পরিষেবাগুলো দেওয়া হচ্ছে মানে হসপিটালগুলো থেকে। তো যাই হোক, আজকে আমি এসে তাদেরকে যতটা পারলাম আমার দিক থেকে মনোবল বাড়ানোর চেষ্টা করলাম। কয়েকজনকে আরও বড়ো জায়গায় ভর্তি করে দেওয়ার অ্যাডমিট করলাম, কালকে থেকে প্রসেস শুরু হবে। আজকে একজনকে জিএনএমে নিয়ে যাওয়া হচ্ছে, আমি সুপারের সাথে একটা মেসেজ করে পাঠিয়েছি যাতে তাকে ইমিডিয়েট অ্যাডমিট করা হয়। তা এই কারণেই মূলত আজকে আমার চাকদা স্টেট জেনারেল হসপিটালে আসা। একজনকে দেখতে এসে আমি সব রোগীর সাথে ঘুরে ঘুরে দেখলাম, তাদেরকে মনোবল বাড়ালাম, তাদের পাশে হাত বাড়ালাম, আমি সবার সুস্থতা কামনা করলাম। এই মোটামুটি আপনি হসপিটালে এসে মানে হসপিটালের চিত্রটা কেমন দেখলেন আজকে? দেখুন, আমি প্রতিদিনই 2, 4, 5টা করে আমাদের রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে পেশেন্ট পাঠাই এবং যোগাযোগ করি, এবং নিজেও কখনো কখনো ছুটে যাই। এই একটু আগেই একটা পেশেন্ট দেখে এলাম, তো ক্যান্সার পেশেন্ট, জিএনএমে আরে পিজিতে ট্রিটমেন্ট হয়েছে, কিন্তু সেখানে ট্রিটমেন্টের জন্য গিয়েছিল, ভালো পরিষেবা পায়নি। কদিন আগে জিএনএম হসপিটালে ঘুরেছি, সেখানে দেখছি প্রচুর বিড়াল ঘুরছে। আমরা সেখানে ডাক্তারবাবুর সাথে কথা বললাম, উনি বললো যে আমাদের রাজ্যে এবং আমাদের জেলার এবং কি আমাদের এই সাব ডিভিশন কল্যাণীর মধ্যে অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স ইনস্টিটিউটের মতন একটা বড় মাপের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার একটা স্বাস্থ্য কেন্দ্র গড়ে দিয়েছেন। প্রচুর মানুষ সেখানে প্রতিদিন ট্রিটমেন্ট নিতে যাচ্ছে। এখন ওপিডিটা চালু হয়েছে। আমি সেদিন ডাইরেক্টরকে জিজ্ঞাসা করেছিলাম কত পেশেন্ট এখন ডেলি দেখাচ্ছে। এখনই প্রতিদিন ওরা বলছে 1200-1300 পেশেন্ট ডেলি দেখাচ্ছে। যারা যাচ্ছে ডাক্তার তাদেরকে রোগ চিহ্নিত করছে, প্রেসক্রাইব করে ছেড়ে দিচ্ছে। 2-3 মাসের মধ্যে ওপিডি চালু হবে, বেড চালু হয়ে যাবে, আরও ভালো স্বাস্থ্য পরিষেবা পাবে। আমরা বিকল্প হিসাবে একটা ভালো উপস্বাস্থ্য কেন্দ্র আমরা পেয়ে গেলাম। এটা একটা অ্যাচিভমেন্ট আমাদের ক্ষেত্রে, যেটা মোদী সরকার এখানে দিয়েছেন। রাজ্য সরকার অবশ্য জায়গা দিয়েছে। তাহলে এখানে কি দাদা স্বাস্থ্যসাথী কার্ড কি আপনারা এই এমসে বা বিভিন্ন কেন্দ্র শাসিত যে হসপিটালগুলো আছে তাতে কি অ্যালাউ হচ্ছে এগুলো? দেখুন, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে মানুষকে যে পরিষেবা দেওয়ার কথা বলা হয়েছিল এবং সেই স্বাস্থ্যসাথী কার্ড পাওয়ার পর মানুষ যে আর্থিক সহায়তা পাবে, বিশেষত প্রাইভেট হসপিটাল, সরকারি হসপিটাল তো আমি বলেই দিলাম বেহাল অবস্থা। প্রাইভেট হসপিটাল যা আছে তারা কোনো রকম সহায়তা করছে না। এটা আমরা এবার লাস্ট বিধানসভাতে চিফ মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করে আমরা তুলেছিলাম, আমরা সদুত্তর পাইনি। ফলে মানুষ স্বাস্থ্যসাথী কার্ড পাওয়ার পরেও তারা ঘুরে বেড়াচ্ছে অর্থের সাহায্য নেওয়ার জন্য। তো এটা একটা ঘোষণাই মাত্র হয়েছে, কার্যত মানুষের কোনো উপকারে লাগছে না। এই স্বাস্থ্যসাথী কার্ডের কোনো ভ্যালু নেই। কিন্তু সরকারি পক্ষ থেকে বলা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে মানুষরা খুব উপকৃত। যার কাছে জিজ্ঞেস করেছে তারা বলছে আমরা খুবই উপকৃত যে স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে। দেখুন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কালকে আমি আনন্দবাজার পত্রিকায় দেখলাম তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন। সে স্টেটমেন্টে বলেছেন যে সরকারি বেসরকারি হাসপাতালের সমস্ত মালিকদের নিয়ে তিনি বসবেন, তাদের সুপারদের নিয়ে বসবেন, অফিসারদের নিয়ে বসবেন এবং তিনি ম্যান্ডেট জারি করবেন যে স্বাস্থ্যসাথী কার্ডের যাতে পরিষেবা সবাই ঠিক মতন পায়, কেন পাচ্ছে না সেই জন্য তিনি তাদের নিয়ে বসবেন। তাহলে আমরা যে অভিযোগটা করে আসছিলাম সেটাই বাস্তবে সত্য হলো এবং তিনি কালকে পেপারে দেখলাম তিনি এটা নিয়ে বসছে। তার মানে পাচ্ছে না বলেই তিনি আবার তাদেরকে নিয়ে বসার চেষ্টা করছে। আসলে স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে দুয়ারে দুয়ারে 500 টাকায় এই যে
মানে চমকপ্রদ সমস্ত পরিষেবাগুলোর প্রকল্পগুলো ঘোষণা করা হয়েছে, এগুলো রাজ্য সরকার কার্যত কোনো অর্থ সাহায্য করতে পারবে না। কারণ সরকারের হাতে কোনো টাকা নেই, 5.5 লক্ষ কোটি টাকা ঋণ করে বসে আছে, কোথা থেকে টাকা দেবে? সরকারের হাতে টাকা নেই, ঘোষণাই করছে, চমকপ্রদ ঘোষণাই শুধু করছে, কাজের কাজ কিছু হচ্ছে না। দাদা, বিভিন্ন মিডিয়াতে দেখা যাচ্ছে যে শ্রীলঙ্কা নিয়ে খুবই টেনশনে, শ্রীলঙ্কার যা অবস্থা তাতে নিয়ে উদ্বেগে আছে। বাংলাতেও সেরকম একটা জিডিপি পড়ে যাচ্ছে, আপনার কি মত যে এটা কিভাবে তোলা যাবে, কিভাবে ঠিক করা যেতে পারে? Actually, we are also worried what happens in Sri Lanka. তো শ্রীলঙ্কার আর্থিক বেহাল যে অবস্থা হয়েছে, আমাদের রাজ্য সেদিকেই যাচ্ছে। আমাদের রাজ্যের আর্থিক অবস্থা ভয়ঙ্কর, 5.5 লক্ষ কোটি টাকা বাজারে ঋণ, কল্পনা করা যায় না। আমাদের রাজ্য থেকে যে রাজস্ব বছরে আদায় হয়, যে পরিমাণ ঋণ নিয়েছে, সেই রাজস্ব আদায় ঋণের টাকার সুদ বাবদ শোধ করতে হয় কেন্দ্রীয় সরকার। ফলে লোন নেওয়ারও তো একটা লিমিট আছে, কেন্দ্রীয় সরকারও তো একটা লিমিটেশন বেঁধে দিয়েছে। তারপরে সরকার কোথায় যাবে? এই যে খেলা মেলা থেকে শুরু করে চমকপ্রদ প্রকল্প ঘোষণা করে মানুষকে বিভ্রান্ত করে, মানুষের দৃষ্টি আকর্ষণ করে, নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে ভোটে উত্তরণ, ভোটে জেতা, তারপরে মানুষকে ভোগান্তিতে পড়া, এইটা সরকার গত 3টে টার্ম ধরেই করে যাচ্ছে। নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, নির্বাচনে জিতে আসার পর সেই সব প্রতিশ্রুতি পালনে একেবারে পরিপূর্ণভাবে ব্যর্থ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। শুধু মিথ্যাচার আর কুৎসাচারের করার মধ্যে দিয়ে নির্বাচনী বৈতরণী পার হয়েছে, আর শুধু হাততালি রাজনীতি করেছে আর প্রতিশ্রুতি রাজনীতি করেছে, মানুষের প্রকৃত অর্থে কোনো উপকার করেনি। এই যে এত প্রকল্পের কথা বলছি, একটা কনস্ট্রাকটিভ জব এই সরকার বলুক তারা করেছে। এই যে সুপারফাস্ট হসপিটাল বলেছে, কিষাণ মান্ডির কথা বলেছে, আরও বড় বড় ভারী ভারী শিল্পের কথা বলেছে, ডিস্ট্রিক্ট জুড়ে করবেন, একটাও দেখাতে পারবে? কংগ্রেস জামানার যা প্রকল্প, বাম সরকারের আমলে তৈরি করা যে প্রকল্প, সেই প্রকল্পগুলোকে নীল সাদা রং করে নিজেদের প্রকল্প বলে ঘুরিয়ে দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। কার্যত এই সরকার একটা কনস্ট্রাকটিভ জব এখনও পর্যন্ত করেনি। দাদা, দীর্ঘ আন্দোলনের পর দেখা গেছে আপনার অভিজিৎ সরকারের খুনের পর সিবিআই পরেশ পালকে তলব করছে, কি বলবেন? দেখুন, আমাদের রাজ্যে যা যা ঘটনা হচ্ছে, শাসক দলের কোনো না কোনো নেতা মন্ত্রী তার পেছনে হাত থাকছে। আজকে শুধু এখানে বিরোধীরা খুন হচ্ছে না, সাধারণ মানুষ খুন হচ্ছে না, শাসক দলের বিধায়ক কাউন্সিলররা খুন হয়ে যাচ্ছে। এবং এর আগেও সিবিআই শাসক দলের কয়েকজনকে এরকম, আরেকজন মন্ত্রী তপন দত্ত, তার বিরুদ্ধে অভিযোগ হয়েছিল, তাকেও এরকম তাকেও ডাকা হয়েছিল পুলিশ থেকে, তার বিরুদ্ধেও তদন্ত হয়েছিল। একজন তৃণমূলেরই কর্তার ওয়াইফ, তিনি অভিযোগ করেছিলেন। এরকম এখন অনেকেই বেরোবে, যদি সঠিক তদন্ত হয় এবং সত্যিকারে তদন্ত সাপেক্ষ উদ্ঘাটন হয়, তাহলে শাসক দলের অনেক বড় বড় মাথাই এর পেছনে জড়িত থাকবে এবং তাদেরকে পুলিশ ডাকবে, সিবিআই ডাকবে। বিরোধী দলনেতা শুভেন্দুর বাড়িতে হামলা, অফিসে হামলা, আপনার কি মতামত? এটা তো নিরন্তর প্রক্রিয়া। শাসক দল তারা চাইছে এখানে একদলীয় শাসন থাকবে, এখানে বিরোধীদের কোনো অস্তিত্ব থাকবে না। একদলীয় শাসন করার জন্য যা যা লাগে, তৃণমূল হুলিগান, তৃণমূল গুন্ডাদের সবসময় লাগিয়ে রেখেছে। তারা বিজেপি তাবর নেতাদের আক্রমণ করছে, নিচুতলায় আক্রমণ করছে, খুন করছে। ইতিমধ্যে 100-র ওপর কার্যকর্তা আমাদের পোস্টপল ভায়োলেন্স খুন হয়ে গেছে, যেটা নিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অলরেডি ইনভেস্টিগেশনের জন্য সিবিআই দিয়ে দিয়েছে। 1 মাসে 6টা সিবিআই, কল্পনা করা যায়? এর আগে এতগুলো সরকার চলে গেছে, এতদিন ধরে ছিল, 1 মাসে 6টা সিবিআই কোনো সরকারকে কোর্ট দেয়নি, এই প্রথম এটা দিল। এটা আমাদের দেশের কাছে আমাদের লজ্জা, আমাদের রাজ্যের লজ্জা। দাদা, সবশেষ প্রশ্ন একটা, আপনারা কি মাঝে মাঝে এমনি ভিজিটে আসবেন আপনাদের এই হসপিটালগুলো, লোকাল কিংবা সরকারি কিংবা বেসরকারি হসপিটালগুলো? দেখুন, আমি বলি, চাকদা থেকে আমি এই প্রথম বিরোধী দলের বিধায়ক। সংসদীয় ব্যবস্থা চালু হওয়ার পর এখানে শাসক দলের বিধায়করাই এখানে নির্বাচিত হয়েছেন। রাজ্যের শাসক দল আর এখানে আমি বিরোধী বিধায়ক, ফলে কাজ করার ক্ষেত্রে আমার কাছে একটা খুব কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে। রাজ্য সরকারের যে সমস্ত বিষয় সাধারণ মানুষের জন্য প্রতিদিন নিয়ে যাওয়ার চেষ্টা করছি, চিফ মিনিস্টারকে চিঠি করছি, রাজ্য দপ্তরের মন্ত্রীদের কাছে চিঠি করছি, ডিএমকে চিঠি করছি, নো রিপ্লাই, কোনো উত্তর আমরা পাচ্ছি না। তবুও আমরা সাধ্য মতন চেষ্টা করছি কেন্দ্রীয় প্রকল্পগুলো কিভাবে মানুষকে দেওয়া যায়। দুস্থ মানুষ, গরিব মানুষ, এই যে ফ্যামিলি বেনিফিট স্কিম যেগুলো আছে, পারিবারিক আর্থিক সহায়তা প্রকল্প যেগুলোকে বলে, যে উইডো পেনশন, ওল্ড এজ পেনশন, ডিসেবল পেনশন, 60 বছর পেলেই তারা এই পেনশন পাবে।
কেন্দ্রীয় সরকার এখানে 75% টাকা দেয়, রাজ্য সরকার ম্যাচিং গ্র্যান্ট হিসাবে 25% দেয়। ফলে এই টাকা দেখা যাচ্ছে যে 60 বছরের ঊর্ধ্বে মানুষগুলো পাচ্ছে না, 60 বছরের নিচে মানুষগুলো পাচ্ছে। এই যে চরম মানে সুবিধাবাদী নীতি নিয়ে চলা, এই যে স্বজন পোষণ, নিজেদের ঝান্ডা ধরলে, নিজেদের মিছিল করলে, নিজেদের মিটিং করলে তারা পাবে, আর যারা সাধারণ মানুষ, গরিব মানুষ, নিরন্ন মানুষ, খেটে খাওয়া মানুষ, দুস্থ মানুষ, তারা পাবে না। এই যে দ্বিচারিতা সরকারের, এই যে পক্ষপাতিত্ব, এটা কতদিন চলবে আমরা জানি না, তবে এর তো একটা শেষ আছে। ধন্যবাদ দাদা।